চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর, বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে প্রায় 13 লাখ টিকার ঘাটতি পূরণ করতে নানা দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, বলছেন বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা। আমরা এই ঘাটতিটা সংগ্রহ করার চেষ্টায় আছি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যোগাযোগ আছি, আমেরিকাতে, ডেনমার্কে, ইউকেতে, বেলজিয়ামে, অস্ট্রেলিয়ায়। আমরা 20 লাখের জন্য চেষ্টা করছি, যাতে আমাদের কোনোভাবেই যারা এই টিকাটা নিয়েছেন তারা যাতে মিস না করেন। আর বাংলাদেশে যারা এবছর হজে যেতে চান তাদের আগাম কোনো অর্থ লেনদেন না করতে সরকারের সতর্কবাণী। ইসরায়েলে এক ধর্মীয় জমায়েতে ভিড়ের চাপে অন্তত 45 জনের মৃত্যু, শুনবেন বিশ্ব সংবাদে। আর হেফাজতে ইসলাম কি ধরনের সংগঠন, কি চায় তারা, থাকবে বিশেষ রিপোর্টে। তবে শুরুতেই শুনুন এখনকার বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ইসরায়েলের মাউন্ট মেরনে একটি ধর্মীয় উৎসব চলাকালে লোকের ভিড়ে পদদলিত হয়ে অন্তত 45 জন নিহত হয়েছে। ইহুদিদের বার্ষিক এই তীর্থযাত্রায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়। করোনা ভাইরাসের কারণে লোকজনের সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছিল, কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে তার চেয়ে বেশি লোক সেখানে জড়ো হয়েছিল। মিস্টার নেতানিয়াহু সেখানে যা ঘটেছে তাকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগগুলোর একটি বলে উল্লেখ করেছেন। ভারতের সুপ্রিম কোর্ট বর্তমান করোনা ভাইরাস সংকটের সময় সোশ্যাল মিডিয়াতে লোকজনের দুঃখ দুর্দশা প্রকাশ এবং সাহায্য চেয়ে আবেদন করার অধিকারের পক্ষে বক্তব্য দিয়েছে। বিচারকরা বলছেন, কর্তৃপক্ষ যদি এসব বন্ধ করার জন্য কিছু করে তাহলে সেটা আদালত অবমাননা হিসাবে বিবেচিত হবে। অন্যদিকে ভারতে আজ আবার রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ নথিভুক্ত হয়েছে। গত 24 ঘণ্টায় 3,86,000-এরও বেশি মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে আর মৃত্যু হয়েছে প্রায় 3,500 লোকের। কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যবর্তী সীমান্তে এক সংঘর্ষে 40 জনেরও বেশি লোক নিহত হয়েছে। পানির অধিকার নিয়ে দুদিন আগে স্থানীয় সম্প্রদায়গুলোর মধ্যে বিবাদ দেখা দেয় এবং উভয় পক্ষই পরস্পরের প্রতি ইট পাটকেল ছুঁড়তে থাকলে সীমান্তরক্ষীরা গুলিবর্ষণ করে। একটি নব্য নাৎসি সন্ত্রাসী গ্রুপের সদস্য থাকার দায়ে অভিযুক্ত ব্রিটেনের প্রথম পুলিশ কর্মকর্তাকে 4 বছরেরও বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। 24 বছর বয়স্ক বেন হ্যানামকে তার চাকরির আবেদনে মিথ্যা তথ্য দেওয়া এবং ন্যাশনাল অ্যাকশন নামে একটি নিষিদ্ধ ডানপন্থী গ্রুপের সদস্য থাকার কথা গোপন করার জন্য গত সপ্তাহে চাকরিচ্যুত করা হয়। আফ্রিকার উপনিবেশ স্থাপনের সময় নাইজেরিয়া থেকে চুরি করা সাংস্কৃতিক নিদর্শন ফেরত দিতে জার্মানি রাজি হয়েছে। 1897 সালে বর্তমান নাইজেরিয়ার বেনিন রাজ্য থেকে ব্রিটিশ সৈন্যরা হাজার হাজার ব্রোঞ্জের শিল্পকর্ম লুট করেছিল, যা পরে নিলামে বিক্রি হয়ে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে জাদুঘরে স্থান পায়। এগুলো ফিরিয়ে দেবার জন্য আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছিল। বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পুলক গুপ্ত। বাংলাদেশ সহ পৃথিবীর অন্য সব দেশে ভারতে তৈরি করোনা ভাইরাসের টিকা রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে যারা ইতিমধ্যেই 1 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেবার ক্ষেত্রে প্রায় 13 লাখ ডোজ টিকার ঘাটতি হবে। এই ঘাটতি মেটাতে বাংলাদেশের সরকার এখন ভারতের বাইরে বিকল্প হিসাবে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিবিসিকে বলেছেন যে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আনবার চেষ্টা। সীমান্তরক্ষীরা গুলিবর্ষণ করে। একটি নব্য নাৎসি সন্ত্রাসী গ্রুপের সদস্য থাকার দায়ে অভিযুক্ত ব্রিটেনের প্রথম পুলিশ কর্মকর্তাকে 4 বছরেরও বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। 24 বছর বয়স্ক বেন হ্যানামকে তার চাকরির আবেদনে মিথ্যা তথ্য দেওয়া এবং ন্যাশনাল অ্যাকশন নামে একটি নিষিদ্ধ ডানপন্থী গ্রুপের সদস্য থাকার কথা গোপন করার জন্য গত সপ্তাহে চাকরিচ্যুত করা হয়। আফ্রিকার উপনিবেশ স্থাপনের সময় নাইজেরিয়া থেকে চুরি করা সাংস্কৃতিক নিদর্শন ফেরত দিতে জার্মানি রাজি হয়েছে।
1897 সালে বর্তমান নাইজেরিয়ার বেনিন রাজ্য থেকে ব্রিটিশ সৈন্যরা হাজার হাজার ব্রোঞ্জের শিল্পকর্ম লুট করেছিল, যা পরে নিলামে বিক্রি হয়ে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে জাদুঘরে স্থান পায়। এগুলো ফিরিয়ে দেবার জন্য আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছিল। বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। বাংলাদেশ সহ পৃথিবীর অন্য সব দেশে ভারতে তৈরি করোনা ভাইরাসের টিকা রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে যারা ইতিমধ্যেই 1 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেবার ক্ষেত্রে প্রায় 13 লাখ ডোজ টিকার ঘাটতি হবে। এই ঘাটতি মেটাতে বাংলাদেশের সরকার এখন ভারতের বাইরে বিকল্প হিসাবে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিবিসিকে বলেছেন যে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আনবার চেষ্টা করা হচ্ছে। ঢাকা থেকে কাদির কল্লোল। টিকার ঘাটতির কারণে বাংলাদেশে একদিকে প্রথম ডোজ দেয়া স্থগিত করা হয়েছে, একই সাথে দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্পন্ন করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে অদূর ভবিষ্যতে টিকা আসার সম্ভাবনা নাকচ করে দেয়া হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকার উপর নির্ভর করেই বাংলাদেশে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছিল। এখন এই টিকার ঘাটতি সামলাতে বাংলাদেশ সরকার ভারতের বাইরে বিকল্প জায়গা থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার চেষ্টার কথা বলছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে এবং তাদের অনেকে ব্যবহার করেনি। তাদের কাছ থেকে এই টিকা পাওয়া যাবে বলে বাংলাদেশ আশা করছে। আমরা এই ঘাটতিটা সংগ্রহ করার চেষ্টায় আছি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যোগাযোগ করছি, আমেরিকাতে, ডেনমার্কে, ইউকেতে, বেলজিয়ামে, অস্ট্রেলিয়ায়। আমরা 20 লাখের জন্য চেষ্টা করছি যাতে আমাদের কোনোভাবেই যারা এই টিকাটা নিয়েছেন তারা যাতে মিস না করেন। আশা নিয়েই বাঁচে মানুষ, আমি আশা করছি পেয়ে যাব। তবে এই টিকা কবে নাগাদ পাওয়া যাবে তার কোনো সুনির্দিষ্ট সময় অধ্যাপক আলম জানাতে পারেননি। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন 13 লাখ ডোজের মতো ঘাটতি রয়েছে। ফলে এখন যে টিকা বাংলাদেশের হাতে রয়েছে তাতে মে মাসের প্রথম সপ্তাহের পর দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে না। অ্যাস্ট্রাজেনেকার টিকার উপর নির্ভর করেই বাংলাদেশ যেহেতু টিকার কার্যক্রম শুরু করেছিল, যারা এই টিকার প্রথম ডোজ নিয়েছে তাদের অ্যাস্ট্রাজেনেকা ছাড়া অন্য কোনো টিকা ওয়াটা গরম। ওয়াটার দেয়া যাবে না। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ থেকে এমন নির্দেশনাও দেয়া হয়েছে। ফলে এখন এই টিকার যে ঘাটতি বা একটা সংকট তৈরি হচ্ছে, এ নিয়ে বিশেষজ্ঞদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে একটা সময় থাকছে। এই সময়ের মাঝেই টিকা পাওয়া সম্ভব হবে, ফলে অনিশ্চয়তা থাকবে না বলে তিনি দাবি করেন। আমাদের তো 12 সপ্তাহের একটা আছে। আমরা যদিও 8 সপ্তাহের মাথায় দিয়েছিলাম, 12 সপ্তাহের একটা গ্যাপ তো আছে। সারাদিন নেতৃত্ব দিয়েছে, স্টুডি বলেছে যে 12 সপ্তাহের গ্যাপে দিলে এটা রেজাল্ট ভালো হবে। আমরা 8 সপ্তাহের মাথায় দিয়েছিলাম, তার কারণ ছিল অন্য। আমরা ভাবছিলাম যে আমাদের দেশের লোকেরা যদি সময় মতন না আসে টিকা নিতে, তাহলে পরে পরবর্তীতে এসে যদি চায় তাহলে ওই একটা গ্যাপ আমরা রেখেছিলাম ইচ্ছা করেই। পরেও যদি আসে তাহলে যাতে দিতে পারি। আমাদের যেহেতু আরো 4 সপ্তাহ আমাদের আছে, 12 সপ্তাহের মধ্যে 8 সপ্তাহ গেল, আরো 4 সপ্তাহ আছে হাতে, আশা করছি এর মধ্যে পেয়ে যাব। বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ করে টিকা আসার কথা থাকলেও গত 2 মাসে যে সেই টিকা আসেনি, সেই প্রেক্ষাপটেই বাংলাদেশের পক্ষ থেকে আগেই টিকার ঘাটতি মেটানোর পরিকল্পনা নেওয়া উচিত ছিল। এখন বিষয়টিতে অনেক বিলম্ব হয়েছে বলে তারা মনে করেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, অনিশ্চয়তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এখনো সময় রয়েছে বলে তিনি মনে করেন। সম্ভাবনাও আছে এটা সমাধানের। আসলে 3 মাস পর্যন্ত সেকেন্ড ডোজটা দেওয়া যাবে। হ্যাঁ, আমরা তো আসলে ধরেন আরো অনেক এগিয়ে যাওয়ার কথা। এটা তো ধরেন মাত্র কয়েক লাখ সেকেন্ড ডোজ পাইনি। ইনফ্যাক্ট আমাদের যদি মাস 3 লাখ করে আসতো, এতদিনে আমরা হয়তো 1.5 কোটি 2 কোটি লোককে টিকা দিতে পারতাম। সেক্ষেত্রে আমরা মাত্র 1.5 কোটি লোককে টিকা দিয়েছি। সুতরাং অবশ্যই আমরা হোঁচট খেয়েছি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন রাশিয়া এবং চীন থেকেও টিকা আনার ব্যাপারে জোর তৎপরতা চালানো হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, চীনের কাছ থেকে আগামী মাসে 5 লাখ ডোজ টিকা পাওয়া যেতে পারে। এসব প্রক্রিয়া যে কিছুটা সময় প্রয়োজন এবং তাতে প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করতেও সময় লেগে যেতে পারে সেটা বলা হচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, দ্বিতীয় ডোজের কার্যক্রম সম্পন্ন করার পর যে টিকা পাওয়া যাবে তারপর তার ভিত্তিতে প্রথম ডোজ দেওয়া শুরু করা হবে। কাদির কল্লোল। এই বছরে যে বাংলাদেশিরা হজ করতে সৌদি আরবে যেতে চান তারা যেন এজন্য আগাম কোনো আর্থিক লেনদেন না করেন সে ব্যাপারে এক সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে যে কিছু অসাধু ব্যক্তি হজের নামে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ পাওয়া গিয়েছে। এদিকে করোনা ভাইরাস মহামারীর কারণে গত বছর সৌদি সরকার সব মুসলিম দেশ থেকে হজ যাত্রা নিষেধ করেছিল। এবারও সেরকম কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা সে ব্যাপারে সৌদি সরকারের দিক থেকে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। ঢাকা থেকে ফারহানা পারভিন। ঢাকার বনানীর হাসানুল কবির তার পরিবারের আরও 5 সদস্য সহ হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন গত বছর। বেসরকারিভাবে নিবন্ধন করে টাকা পরিশোধ করেছেন, কিন্তু সৌদি আরব সরকার করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর অন্য দেশ থেকে সে দেশে যেয়ে হজ করার উপর নিষেধাজ্ঞা দেয়। ফলে মিস্টার কবির ও তার পরিবারের হজে যাওয়া হয়নি। তবে তিনি অপেক্ষা করছেন এই বছর যদি অনুমতি দেয় সৌদি সরকার, তাহলে তারা হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এই মহামারীর কারণে, করোনার মহামারীর কারণে গতবার যেতে পারিনি, দেখে আমাদের খুব খারাপ লেগেছে। তবে করোনার প্রকোপটা যখন কমে আসে তখন আমি খুব খুশি হয়েছিলাম, হয়তোবা এবার আমরা ইনশাল্লাহ হজে যেতে পারবো। কিন্তু এবারও দেখতে পাচ্ছি যে গত মাসে সারা বিশ্বে যেরকম করোনার মহামারীটা ছড়িয়ে পড়েছে, হজে যাওয়াটা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এখন আমরা অনেক উৎকণ্ঠার মধ্যে আছি। অন্য সকল প্রিপারেশন তো আমরা পাশাপাশি নিচ্ছি, তবু এই বেঁচে থেকে যেন আমরা হজে যেতে পারি সেটা আমাদের ইচ্ছা। হাসানুল কবিরের মতো গত বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করে রেখেছেন 61,000 মানুষ। সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে এসব মানুষ সরকারি এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন। তবে সৌদি আরব সরকার করোনাভাইরাসের সংক্রমণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সৌদি আরবের বাইরের দেশ থেকে হজের উদ্দেশ্যে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেয়। এখন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় বলছে এই বছর হজে যাওয়ার জন্য সরকারের নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন কেউ কোনো আর্থিক লেনদেন না করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলছেন, কিছু অসাধু ব্যক্তি হজে নিয়ে যেতে পারবেন বলে টাকা আত্মসাতের খবর তারা পেয়েছেন, সেই কারণেই তারা সজাগ করার চেষ্টা করছেন। বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করছেন, সরল মনা হজ যাত্রীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে তাদেরকে আর্থিক সহায়তা দিলে তারা কোনো না কোনো ভাবে হয়তো কারোর সাথে যোগাযোগ করে তাদেরকে হজে গমনের ব্যাপারে ব্যবস্থা করে দিবেন। এটি একেবারেই সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। করোনা পরিস্থিতির কারণে অনেকে অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই বিষয়ে যেন সকলে সতর্ক থাকেন এবং সরকারের নির্দেশনার বাহিরে যেন কোনো ধরনের লেনদেন না করেন সে বিষয়ে সতর্ক করার জন্যই মূলত এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সরকার বলছে গত বছর 61,000 মানুষের নিবন্ধন রয়েছে, তাই এ বছরে নিবন্ধন বন্ধ রেখেছে সরকার। যদি সৌদি সরকার অনুমোদন দেয় তাহলে সব শর্ত মেনে তারা গত বছরে যারা নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকেই যেতে পারবেন। লাভবাইক ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্রতিবছর হজ যাত্রীদের বেসরকারিভাবে সৌদি আরবে নিয়ে যাওয়া থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার কাজ করে। এই হজ এজেন্সির মালিক জামাল উদ্দিন আহমেদ বলছেন, সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনো এজেন্সি এই ধরনের কাজ করবে না, তবে প্রত্যন্ত এলাকায় তার ভাষায় দালালদের দ্বারা এই ঘটনা ঘটতে পারে। আমার জানা মতে এরকম কোনো এজেন্ট, আমাদের সরকারি অনুমোদন প্রাপ্ত কোনো এজেন্ট সে এই জাতীয় কাজে লিপ্ত হবে আমি আমার ধারণার বাইরে। তবে এখন এই যে পরিস্থিতি, এখন তো হজের কোনো প্রক্রিয়া নাই, কিছু নাই, সব হাজি যারা সাধারণ মানুষ যারা তারাও জানে। আর যারা যে হজের যে নিয়ম পদ্ধতি এটা আগের থেকে যে সিস্টেমগুলো হয়ে আসছে ওই সিস্টেমের বাইরে কেউ টাকাও দিবে না। আর এটা হইতে পারে দেশ গ্রামে অনেক প্রত্যন্ত অঞ্চলে দালাল টোকার করিয়া যারা আছে তাদের ভিতরে এই জাতীয় ঘটনা হইতে পারে। সরকারের কর্মকর্তারা জানাচ্ছেন, প্রতি বছর এই সময়ে হজ চুক্তি হয়ে যায়। চুক্তি অনুযায়ী হজে যাওয়ার জন্য সার্বিক ব্যবস্থাপনার কাজ শুরু হয়ে যায়। যেহেতু সৌদি আরব সরকারের কাছ থেকে এখনও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি, তাই এবছরে হজে যাওয়া যাবে কিনা সেই ব্যাপারে তারা চূড়ান্তভাবে কিছুই এখনও জানাতে পারছেন না। ফারহানা পারভিন। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। বাংলাদেশের ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কারাবন্দী
যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি বিবিসির কাছে নিশ্চিত করেছেন। সহিংসতার বেশ কয়েকটি মামলায় মামুনুল হককে গত 18 এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। মির্জা হকের সমর্থকরা একে সাজানো মামলা বলে আখ্যায়িত করেছেন। বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় বিবিসি বাংলার আকবর হোসেনের সাথে। এই মামলাটি হয়েছে ঢাকার কাছেই নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবিসির কাছে তিনি নিশ্চিত করেছেন যে মামুনুল হকের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি যিনি দায়ের করেছেন তিনি মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত এবং তিনি মামলাটিতে বলেছেন যে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছিল নারায়ণগঞ্জের একটি রিসোর্টে। এই ঘটনাটি ঘটেছিল 5ই এপ্রিল। মামুনুল হক একজন নারীকে নিয়ে সেখানে স্থানীয় একটি রিসোর্টে তিনি গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে স্থানীয় কিছু মানুষজন এবং তাদের সাথে স্থানীয় ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মী সমর্থকরা সেই রিসোর্টটি ঘেরাও করে এবং মামুনুল হক যে কক্ষে অবস্থান করছিলেন সেই কক্ষে গিয়ে তারা উপস্থিত হয় এবং সেখানে গিয়ে তার সঙ্গে নানা বাদানুবাদ হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় তার সঙ্গে এই নারী কে। তখন মামুনুল হক জানিয়েছিলেন যে তার সঙ্গে থাকা নারীটি তার দ্বিতীয় স্ত্রী এবং তিনি তাকে তার ভাষায় শরীয়তসম্মতভাবে বিয়ে করেছেন 2 বছর আগে। কিন্তু এটি নিয়ে তীব্র বাদানুবাদ হয় এবং তাকে নানাভাবে অপদস্থ করা হয় সেই রিসোর্টের ভিতরে। তবে এক পর্যায়ে মামুনুল হকের যারা সমর্থক অর্থাৎ যারা হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং সমর্থক স্থানীয়ভাবে দারাজ অ্যাপে আছে লাখ লাখ পণ্য আর এটা জানে আপনি কি চান। এই যে দেখুন, দারাজ অ্যাপ জানে আমি ঘুরতে ভালোবাসি আর জানে কোন ব্র্যান্ড আমার পছন্দ। এখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন ভাউচার পাওয়া যায়। এখনই ডাউনলোড করুন দারাজ অ্যাপ। পাল্টা হামলা চালিয়ে পুলিশের সামনে থেকেই মামুনুল হককে তার সমর্থকরা ছিনিয়ে এনেছিল। এরপরে গত 18 এপ্রিল মামুনুল হককে সহিংসতার অন্য মামলায় পুলিশ আটক করেছিল। অর্থাৎ মামুনুল হককে গ্রেফতার করার 12 দিন পরে গিয়ে তার এই কথিত দ্বিতীয় স্ত্রী তিনি এই ধর্ষণের মামলাটি করেছেন। তবে তিনি আসলেই মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী কিনা, কবে তাদের বিয়ে হয়েছিল, এগুলো নিয়ে মামুনুল হকের বক্তব্য পাওয়া গেলেও সে নারীর তরফ থেকে এ বিষয়ে কখনোই সেরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। তো আকবর, এই ঘটনার পরে হেফাজতে ইসলামের দিক থেকে, যদিও সেই সংগঠনের যে কমিটির তিনি যুগ্ম মহাসচিব ছিলেন সেই কমিটি এখন আর নেই, সেটা বিলুপ্ত হয়েছে, কিন্তু তারপরেও সংগঠনটির দিক থেকে কোনো প্রতিক্রিয়া জানা যাচ্ছে কিনা? এরপরে অবশ্য হেফাজতে ইসলামের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিবৃতি আসেনি, কারণ আপনি জানেন যে হেফাজতে ইসলামের কমিটি এর মধ্যে বিলুপ্ত করে এটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে হেফাজতে ইসলামের যারা সমর্থক আছেন তারা বিভিন্ন মাধ্যমে এটিকে একটি সাজানো নাটক হিসাবে বর্ণনা করছেন তাদের ভাষায়। তারা বলছেন যে শুরুতেই যখন মামুনুল হকের সঙ্গে সে নারায়ণগঞ্জে সে রিসোর্টে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের একটি বচসা হয়েছিল এবং বাদানুবাদ হয়েছিল, তখনই কিন্তু সেই নারী বলেননি যে মামুনুল হক তাকে ধর্ষণ করেছেন বা তিনি তার স্ত্রী নন, এমন কোনো কথা বলেননি। এবং হেফাজতে ইসলামের সমর্থকরা বা তাদের নেতারা যেটি বলছেন যে এই মামলাটি সংশ্লিষ্ট নারী তিনি সরকারের চাপে পড়ে বাধ্য হয়ে এই ধর্ষণের মামলাটি করেছেন, এমনটি তাদের ধারণা। তবে পুলিশের দিক থেকে যেটি বলা হচ্ছে যে সেই নারী সম্পূর্ণ তার নিজের সম্মতিতে এসে এই মামলাটি দায়ের করেছেন। তাদের সংগঠনের উপর নানাভাবে সরকার যেভাবে গ্রেফতার চালিয়ে একটি চাপ বজায় রাখছে, এই যে ধর্ষণের মামলাটি দায়ের করা তারই একটি অংশ হতে পারে, এটি তাদের ধারণা। আকবর হোসেন, আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে আজকের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে ব্যাপক গ্রেফতার অভিযানের মুখে নিজেদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করেছে বাংলাদেশের রাজনীতিতে এই দশকের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম। নানা অভিযোগে দলটির কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই এখন জেলে। 1 দশক আগেও মাদ্রাসার গণ্ডির বাইরে যার তেমন কোনো পরিচিতিই ছিল না, সেই সংগঠনটি কিভাবে এত বড় হলো? নিজেদের অরাজনৈতিক বলে দাবি করলেও
এর বৈশিষ্ট্যই বা আসলে কি এবং কেমন বাংলাদেশ তারা চায়? শুনুন এ নিয়ে ঢাকা থেকে রাকিব হাসনাতের বিশেষ প্রতিবেদন। 7 বছর আগে ঢাকায় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের এই বিশাল সমাবেশ অনেককেই অবাক করেছিল, কারণ মাদ্রাসা কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক ঘরানার বাইরে হেফাজতে ইসলামের এমন শক্তি সম্পর্কে তখনও বহু মানুষের মধ্যে কোনো ধারণাই ছিল না। উন্নয়ন কর্মী সানজিদা রিপা তাদেরই একজন। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যেটা ঘটেছিল, তার পূর্বে আসলে আমি কখনো হেফাজতে ইসলাম নামে এরকম একটি ইসলামী সংগঠন বাংলাদেশে আছে আমি শুনিনি। অন্যান্য ইসলামী সংগঠন বা ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর নাম শুনেছি বা কার্যকলাপগুলো দেখেছি, কিন্তু হেফাজতে ইসলাম নামটাই আগে অপরিচিত ছিল। অথচ এই হেফাজতে ইসলামী গত প্রায় 8 বছর ধরে নানা ঘটনায় আলোচিত। সংগঠনটির ঘোষণা করা 13 দফা কর্মসূচিও রাজনৈতিক অঙ্গনে নানা সময়ে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। এসব দাবির মধ্যে ছিল ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের বিধান করে আইন করা, নারীদের পোশাকে বিশেষ করে হিজাব উদ্বুদ্ধ করা, নারী নীতি ও শিক্ষানীতির কথিত ইসলাম বিরোধী ধারাগুলো বাদ দেয়া, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, ভাস্কর্য বা মঙ্গল প্রদীপের মতো বিষয়গুলোর বিরোধিতা, নাটক সিনেমায় ধর্মীয় লেবাসের লোকজনের নেতিবাচক চরিত্র বন্ধ কিংবা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মতো দাবিগুলো। তাদের 13 দফা দাবিগুলোর একটিতে বলা হয়েছে তথাকথিত গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় ব্লগার, নাস্তিক, মুরতাদ ও ইসলাম বিদ্বেষীদের সকল অপতৎপরতা ও প্রচারণা বন্ধ করতে হবে। আর এটি এমন সময় করা হয়েছিল যখন শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের কর্মসূচি চলছিল। এরপর থেকে গত প্রায় 8 বছর ধরে নানা ঘটনায় নানাভাবে আলোচনায় থাকা হেফাজত আসলে এলো কোথা থেকে, বা এর উৎসই বা কোথায়? সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বলছেন, নিতান্তই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আহমদ শফি এই সংগঠনটির প্রতিষ্ঠা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল ইসলামের স্বার্থ দেখা। যখন 2010 সালে দেশে বিভিন্ন রকম ইসলামের উপরে, আল্লাহ রসুলের উপরে বিভিন্ন অনলাইনে খুব লেখালেখি হচ্ছিল, তখনই আমাদের একটা উঠল যে আমরা একটা ঐক্যবদ্ধ কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। যে সমস্ত ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কাজগুলো দেশে হবে এগুলোর আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারি, এটা রাজনীতি থাকবে, এটাই সিদ্ধান্ত ছিল, এভাবে হয়েছিল। মিস্টার ইদ্রিস অনলাইনে ইসলাম বিদ্বেষী লেখালেখির পাল্টা প্রতিক্রিয়াকে হেফাজতের আগমনের কারণ বা উৎস হিসেবে উল্লেখ করলেও ইসলাম বিষয়ক লেখক ও বিশ্লেষক শরীফ মোহাম্মদ অবশ্য বলছেন, 2010 সালে বর্তমান হেফাজত যাত্রা শুরু করলেও ভিন্ন ভিন্ন নামে এই ধারার সূচনা হয়েছিল বাংলাদেশে আরও অনেক আগেই। বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তারা বিভিন্ন সময় ফোরাম করেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। কখনো সেটা 1 বছর, কখনো 2 বছর, 4 বছর, 5 বছর টিকেছে। 80-র দশকেও এটা ছিল এরকম প্ল্যাটফর্ম, 90-এর দশকেও ছিল আমার জানা মতে। তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনের সময় একটা বড় প্ল্যাটফর্ম ছিল। এরপর বাবরি মসজিদ ধ্বংসের পরে লং মার্চ করা নিয়ে একটা বড় প্ল্যাটফর্ম হয়েছিল। ঠিক একইভাবে 2001-এ ফতুয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলনের জন্য একটা বড় প্ল্যাটফর্ম হয়েছিল ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। 2011-তে নারী নীতি, যেখানে ইসলামী কিছু ধারার লঙ্ঘন করার অভিযোগ ছিল, ওই নারী নীতি প্রণয়ন বা পাশ করার একটা কথা উঠেছিল, এটার বিরুদ্ধে হরতাল ছিল, আন্দোলন ছিল। ওই সময় হেফাজতে ইসলামের একটা আত্মপ্রকাশ ঘটে, কিন্তু হেফাজতে ইসলাম জাতীয়ভাবে ফ্যাক্টর হয়ে ওঠে 2013 সালে। মূলত এনজিও, নারী বিষয়ক বিভিন্ন ইস্যু কিংবা ধর্ম অবমাননার ইস্যুতে নানা নামে কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষক শিক্ষার্থীদের এ ধারাটি অনেক কাল ধরেই সামনে এসেছিল বিভিন্নভাবে। 1994 সালে তাসলিমা নাসরিন ইস্যুতে বড়ভাবে সংগঠিত হয়ে ব্যাপক শক্তি প্রদর্শন করলেও তা পরে বেশি দিন ধরে রাখতে পারেনি তারা, যদিও মূলত এ ঘটনার জের ধরেই তাসলিমা নাসরিনকে দেশ ছাড়তে হয়েছিল। এছাড়া লেখক সালমান রুশদির লেখায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এবং পরে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে সক্রিয় হয়ে উঠেছিল মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলো। পরবর্তীতে ফতোয়ার মাধ্যমে নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে নারী সংগঠনগুলি সোচ্চার হওয়ার বিপরীতে সারা দেশে নতুন করে সংগঠিত হয়েছিল কওমি ধারার এসব সংগঠন। বিশেষ করে ফতোয়া নিয়ে আদালতের রায় নিয়ে বেশ সোচ্চার হয়েছিল খতমে নবুয়ত আন্দোলনের মতো সংগঠনগুলো। ধর্ম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তির দাবি করে তারা মাদ্রাসাগুলোকে এক জায়গায় নিয়ে আসতে সমর্থ হয়েছিল 90-এর দশক থেকে শুরু করে গত দশকের মাঝামাঝি সময় পর্যন্ত। তবে ইসলামপন্থী এ ধারাটির এমন সক্রিয় কর্মকাণ্ডের ইতিহাস আরও অনেক প্রাচীন।
বিভিন্ন সময়ে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নানা ইস্যুতে সোচ্চার হওয়ার এ ধারা সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে চলে আসছে, যার উল্লেখযোগ্য উদাহরণ খিলাফত আন্দোলন, স্বদেশী আন্দোলন কিংবা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই ধর্ম অবমাননা বিরোধী আন্দোলন। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি ও সংগঠনের বিষয়ে একজন গবেষক ডক্টর মোবাশ্বের হাসান বলছেন, অরাজনৈতিক বৈশিষ্ট্য নিয়েই এ ধারাটি বারবারই নানা ইস্যুতে বা ঘটনায় সোচ্চার হয়েছে, যার ধারাবাহিকতায় তৈরি হয়েছে আজকের হেফাজতে ইসলাম। এই মাইন্ডসেটটা কিন্তু 1974 সালে বাংলাদেশের প্রথম কবি যিনি দাউদ হায়দার ধর্ম অবমাননার দায়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়, সেইটা এই আলোচনাগুলো শুরু হয় আসলে 1974 সালে যখন কোন সাংবিধানিকভাবে বাংলাদেশ ছিল আপনার সেকুলার, তখন এই ধর্মীয় বা মাদ্রাসা ভিত্তিক যে ফোর্স গুলা ছিল এটার পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও এটার এক ধরনের সাপোর্ট পাওয়া গেছে। এই যে আজকের দিনের যে দাবিগুলা ইসলাম বিরোধী বা ধর্ম বিরোধী যারা লেখে তাদেরকে ফাঁসি দিতে হবে বা এই ধরনের জিনিসগুলার সিমিলারিটি দেখা যায় 90-এর দশকে। অর্থাৎ হেফাজত নামটি গত 8-10 বছর শোনা গেলেও এই ধারাটি মোটেও নতুন কিছু নয়। মোবাশ্বের হাসান বলছেন, আগের এই ধারার সাথে এখন অনলাইন সহ নানা কিছু যুক্ত হয়ে হেফাজত নামের আন্দোলনে রূপ নিয়েছে। যদিও ধর্ম ও মাদ্রাসা ভিত্তিক এই আন্দোলন শুরু থেকেই সুনির্দিষ্ট কোনো কাঠামোর উপর ভিত্তি করে দৌড়ায়নি, তবে মানুষের দৈনন্দিন জীবনাচরণের সাথে মাদ্রাসা শিক্ষার্থীরা ওতপ্রোতভাবে জড়িত থাকায় সেটিকে ভিত্তি করেই এ ধারা চলে এসেছে এবং এটিকে কাজে লাগিয়েই আজকের হেফাজতের ভিত শক্ত হয়েছে বলে বলছেন মিস্টার হাসান। এদের একটা বড় ইটা হচ্ছে যে তারা কিন্তু আপনার বাংলাদেশের সোসাইটিতে ধর্মের প্রাত্যহিক জীবনে, সামাজিক জীবনে মানুষের বিভিন্ন রকম কাজে আপনার ওনাদের কাছে যেতে হয়। এখন এই মাদ্রাসার লোকের কাছে যেতে হয়। এখন ওই দেশটা তৈরি করে হেফাজত তৈরি হওয়াতে আরো বেশি, অনেক বেশি শক্তিশালী বলে মনে হয়। বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলোর নেতৃস্থানীয়রা প্রায় সবাই ভারতের দেওবন্দ অনুসারী। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং পরে বাংলাদেশে এসেও তারাই এ ধারার নেতৃত্ব দিচ্ছেন। নিজেদের মধ্যে নানা কারণে দ্বন্দ্ব বিভেদ হলেও দেওবন্দি তাদের আদি উৎস বলে বলছেন তাবলিগ জামায়াত সহ ইসলামপন্থী সংগঠনের কার্যক্রমের আরেকজন গবেষক, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর বুলবুল আশরাফ সিদ্দিকী। কওমি মাদ্রাসা যত ধরনের কারিকুলাম এবং বিকাশ আমরা পরবর্তীতে দেখি, সবগুলোই মূলত দেওবন্দ মাদ্রাসার কেন্দ্রিক, এবং দেওবন্দ মাদ্রাসাকে আসলে দেখা হয় উপমহাদেশের কওমি মাদ্রাসার এক ধরনের অভিভাবক হিসেবে। তাহলে হেফাজত কিংবা কওমি মাদ্রাসার যে কার্যক্রম আমরা এখানে দেখি তারা পুরোপুরি ভাবে দেওবন্দ মাদ্রাসা থেকে প্রভাবিত। কওমি মাদ্রাসার এই আদর্শিক জায়গায় কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কমিউনিটির যে অংশগ্রহণ এবং তার মধ্য দিয়ে কিন্তু এই কওমি মাদ্রাসার পরিচালনার বিষয়গুলো চলে আসে এবং বিভিন্ন ইস্যু ভিত্তিক তাদের আন্দোলন ছিল, তারা কোনো জায়গায় তাদের সাফল্যও ছিল। মিস্টার সিদ্দিকী বলছেন, রাজনীতির বাইরে থেকেও কওমি মাদ্রাসার স্বীকৃতি সহ বেশ কিছু বিষয়ে তারা আন্দোলন করেই সফলতা অর্জন করেছে, যা তাদের আরও শক্ত ভিত্তি দিয়েছে। অর্থাৎ ধর্ম অবমাননার অভিযোগ তোলার পর অনেক ক্ষেত্রে কবি বা সাহিত্যিকদের বিরুদ্ধে যেমন সরকারি ব্যবস্থা নিয়েছে, আবার কেউ কেউ দেশ ছেড়েছে, তেমনি দেশের মধ্যেও নিজেদের স্বীকৃতি আদায় কিংবা তাদের দাবি মতো স্কুলের পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার মতো নানা ঘটনা তাদের উৎসাহিত করেছে। তবে নিজেদের অরাজনৈতিক সংগঠন দাবি করলেও হেফাজতে ইসলাম যাদের নিয়ে গঠিত হয়েছে তাদের অনেকেই নানা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মতো দাবিগুলোর প্রশ্নে তারা রাজনীতিতে জড়িত ইসলামপন্থী সংগঠনগুলোর সমর্থনও পেয়েছে। তাদের কমিটিতেও জায়গা পেয়েছিলেন বেশ কিছু রাজনৈতিক নেতা। যদিও বরাবরই ধর্মকেন্দ্রিক ইস্যুগুলোতে প্রেসার গ্রুপ হিসেবেই সক্রিয় থাকা মাদ্রাসাভিত্তিক সংগঠনগুলো কখনো কখনো ইস্যুভিত্তিক আন্দোলনে সোচ্চার হলেও বরাবরই সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই আসছিল। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক সালাউদ্দিন বাবর বলছেন, বিচ্ছিন্নভাবে রাজনৈতিক কিছু নেতা হেফাজতে থাকলেও তা সংগঠনটির অরাজনৈতিক চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেনি, বরং বিভিন্ন সময়ে সরকার সহ নানা গোষ্ঠীর সহায়তা পেয়েই এ ধারাটি বিকশিত হয়েছে। তাদের যে ভূমিকাগুলো ছিল, যে সব প্রশ্নে তারা সোচ্চার হয়েছে, এগুলো বেসিক্যালি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই তারা করেছে। এর পেছনে কোনো উস্কানি বা এর পেছনে কোনো ব্যক্তি বিশেষের প্রতি তাদের বিদ্বেষ বা কোনো সেটা না, বরং তারা সবসময় সরকার, যে সরকারই যখন থাকুক সেই সরকারের সাথেই সম্পর্ক বজায় রেখেছে। সাধারণ মানুষের এবং ধনী মানুষের সহযোগিতার সাহায্যে তারা চলতো এবং সরকারি মদতও তারা কিছু পেত।
কিন্তু হেফাজত রাজনীতি করেনি বা রাজনৈতিক সংগঠন নয়, এমন মন্তব্যের সঙ্গে একমত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত হুদা। তিনি বলছেন, হেফাজতের রাজনৈতিক লক্ষ্য ও বৈশিষ্ট্য তাদের কার্যকলাপেই পরিষ্কার হয়ে গেছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয়গুলোকেই আপনি তছনছ করে দিচ্ছেন, নাশকতামূলক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন, আর আপনি বলবেন যে এটা আসলে রাজনৈতিক সংগঠন নয়, এটি কখনোই আসলে হতে পারে। আজকে পহেলা বৈশাখ উদযাপন নিয়েও তো এদের বক্তব্য আমরা কম দেখিনি। বাঙালির যে শাশ্বত সংস্কৃতি সেটি পালনের বিরুদ্ধেও তো এটা সবসময় এরা ফতোয়া দিয়ে। এই ফতোয়া দেওয়ার কালচারটা তারাই ব্যবহার করে যারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে, সামাজিক উদ্দেশ্যে, নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্যে ধর্মকে ইউজ করে। তার দাবি, হেফাজতের দাবি দেওয়া এবং কর্মসূচির মধ্যে স্পষ্ট ছিল রাজনৈতিক আকাঙ্ক্ষা। তারা সরকারকে বিপদে ফেলতে চেয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়ে সহিংসতার মাধ্যমেও। তিনি বলছেন, 13 দফা দাবি আর ক্রমাগত সহিংসতার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেশটিকে ধর্মভিত্তিক রাষ্ট্রের চরিত্র দিতে চেয়েছিল হেফাজত। অর্থাৎ হেফাজত রাজনৈতিক কিনা এ নিয়ে যেমন বিতর্ক আছে, তেমনি তাদের 13 দফা বা দাবি আদায়ে তাদের যে কর্মপন্থা সেটি কোন বাংলাদেশের ইঙ্গিত দেয়, বা হেফাজত নিজেই কোন ধরনের সমাজ বিনির্মাণ করতে চায় তা নিয়েও আছে বড় প্রশ্ন। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি বলছেন, তাদের চাওয়া একটি, তা হলো ইসলামী সমাজ ব্যবস্থা। রাষ্ট্র এবং বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তৌহিদি জনতা হানফি মাযহাব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী। হানফি মাযহাব আহলে সুন্নাতের ওয়াল জামাতের মসলকের উপর থেকে ইসলামের বিকাশ, ইসলামের প্রকাশ, ইসলামের আধুনিক সমাজ ব্যবস্থা হানফি মাযহাবের রূপরেখাতে, সেই রূপরেখাতেই আমাদের বাংলাদেশ হেফাজত ইসলাম বিশ্বাস করে। হেফাজতের সমালোচকরা অবশ্য বারবারই বলছেন যে হেফাজতের দাবি দেশকে পেছনের দিকে ঠেলে দেবে। অন্যদিকে নানা সহিংসতায় জড়িয়ে সংগঠনটির নেতাদের অনেকেই এখন কারাগারে। এমন পরিস্থিতিতে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু সংগঠনটির ভবিষ্যৎ যাই হোক, গত কয়েক বছরে এই সংগঠনটির কর্মসূচি ও কর্মকাণ্ডের জের ধরে এমন অনেক ঘটনা ঘটেছে যা বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকে যেমন প্রভাবিত করেছে, তেমনি প্রভাব ফেলেছে শিক্ষা, সংস্কৃতি ও সমাজ জীবনেও। শুনছিলেন রাকিব হাসনাতের বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার